সরকার গঠন হয়েছে, 1 মাসও হয়নি, তার মধ্যে যে আগের যে সরকার ছিল তাদের দল রীতিমতো ভেঙে খান খান। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের হাতে দল ছিল তাদের হাত থেকেও বেরিয়ে গেল, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখন দলের বিরোধী দলনেতা। কিভাবে দেখছেন? তৃণমূলটা কোনোদিন দলই ছিল না। রাজনৈতিক দল মানে তার একটা আদর্শ থাকে। কতগুলো সুবিধাবাদী মানুষ এক জায়গায় হয়েছিলেন, তারা মিলে একটা ক্লাব তৈরি করেছিলেন। সেই ক্লাবে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে, ক্লাব ভেঙে গেছে। এখনো যারা আছেন তারাও একই ভাবনার, নতুন করে কোনো দল আজও তৈরি হয়নি। আর সেই জন্যেই দুটো ভাগ হয়েছে। একদল থাকতে যায় ক্ষমতার পক্ষে, আর একদল তো ক্ষমতা হারিয়েছে। তো সে কারণেই দুটো ভাগ হওয়া। দুর্ভাগ্য সাধারণ মানুষের, যারা তাদেরকে এতদিন সমর্থন করে এসেছিলেন। এবং এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আগে সিপিএম এ ছিল এবং সেখান থেকে ওনাকে সাসপেন্ড করা হয়েছিল, তারপর তৃণমূলে যখন তাকে সাসপেন্ড করা হলো তিনি তখন তার ক্ষমতার প্রদর্শন করলেন এবং 59 জন এমএলএ কে নিয়ে উনি আলাদা একটা নব্য তৃণমূল যাকে বলে সেটা গঠন করলেন। এই বিধানসভার বিরোধী দলনেতা ঘোষণা হওয়ার পর একটা প্রেস কনফারেন্স করেছে ঋতব্রত। তার কথা ধরেই বলছি যে বিধানসভা বিরোধীদের যদি এইটা ভাবনা হয়, এটা অনেকটাই ব্যক্তিগত, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়া এসছে, ইলেকট্রনিক মিডিয়া এসছে, দেখুন পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল যখন বিজেপি নতুনভাবে ক্ষমতায় এসছে, প্রতিদিন যে বিষয় নিয়ে সাধারণ মানুষ কনসার্ন হয়ে পড়েছে সেটা হচ্ছে নারী নিরাপত্তা। রিসেন্ট পাস্টে দেখেছেন বেহালাতে হয়েছে, হ্যাঁ, প্রতিনিয়ত হচ্ছে। তাহলে আরজি কর থেকে বিজেপির জামানায় বেহালা, মাইনর শিশুর রেপ থেকে শুরু করে হসপিটালের মধ্যে ধর্ষণ সবই হয়েছে। তাহলে এর বিরুদ্ধে সোচ্চার হবে কে? যিনি বিধানসভায় বিরোধী, ঋতব্রতর কথা ধরেই বলছি। তাহলে বিধানসভায় বিরোধী তিনি সিপিআইএম থেকে কখন তৃণমূলে গেলেন? যখন তার এগেনস্টে এই একই অভিযোগ এসছে। একটু অতীত ঘাটতে হবে, ইতিহাসকে ভুলে গেলে হবে না। শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করা হয়েছে, শুভেন্দু অধিকারী ওই একই ভঙ্গিমায় একটা জেস্চার দেখিয়ে ঋতব্রতকে আইডেন্টিফাই করছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে বঙ্গভবনে, তারপরে রাজনীতির পালাবদল হচ্ছে, ভয়েসগুলো চেঞ্জ হচ্ছে। আমরা কেউ বোকা নই। তাহলে যখন বেহালায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে, যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে, যখন সারা বাংলা আরজি করের বিচার চাওয়ার জন্যে রাস্তায় নামবে, তখন তাকে যে নেতৃত্ব দেবে তার বিরুদ্ধেই একই অভিযোগ। পারবে তো ওই দম নিয়ে বিরোধিতা করতে? একজন শিশুকে জিজ্ঞেস করলে উত্তর দেবে না। যদি তার চরিত্রের বদলও হয় তাহলে তার সেই কনভিকশন থাকবে না। হ্যাঁ, আর চরিত্রের বদল হয়েছে কি হয়নি সে প্রশ্নে আমি যাব না, কিন্তু যেভাবে রাজনৈতিক দলের পরিবর্তন, প্রত্যেকটা দলের যদি একটা আলাদা আদর্শ থাকে, তাহলে আপনি আদর্শের পরিবর্তন যখন করেন তখন আসলে বুঝিনি তাই আপনার কোনো আদর্শ ছিলই না। হ্যাঁ, এরকম ভাবে তো পরিবর্তন হয় না। তাহলে একটা আদর্শহীন মানুষ, যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে, যার কিছু অংশ সোশ্যাল মিডিয়াতে বা ইলেকট্রনিক মিডিয়াতে দেখা গেছে, তাকে আপনি বিরোধী ধারণা করছেন, তখন পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে। সাধারণ নাগরিক হিসেবে এটা আমার কাছে বিরাট বড় কনসার্ন। কোথাও কি মনে হচ্ছে যে মহারাষ্ট্রের মতো এই যে পশ্চিমবঙ্গ বিরোধী বা বিরোধী দলনেতাকে সিলেক্ট করা হলো? আসলে গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে ভয়েস অফ ডিসেন্ট। হ্যাঁ,
তাহলে এই যে বিরোধিতার স্বর, এই স্বর যদি অবরুদ্ধ হয়ে যায়, সেটা বোঝাপড়ার কারণে হোক বা আহ কোনো ফ্যাসিস্ট আক্রমণের কারণে হোক, দুটোরই কনসিকুয়েন্স সেম, গণতন্ত্র বিপন্ন হবে। তাহলে একটা রাজনৈতিক দল, তার সিম্বলে আপনি জিতেছেন, সেই দলের সিদ্ধান্ত একটি আলাদা, আপনি পরিষদীয় দল তৈরি করে করতে পারেন, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার দলের যে হুইপ, সেই হুইপকে কি ডিনাই করতে পারেন? so long you are a member of that party, so long the members of that particular party who are elected member are forming this legislative party, তখন যদি আপনি এই পার্টির হুইপকে অমান্য করেন, তাই তো সরাসরি 10th শিডিউলের আওতায় পড়ছে। 10th শিডিউলটা করা হয়েছিল যে নির্দিষ্ট কারণে, যাতে হর্স ট্রেডিং বন্ধ হয়, যাতে যে দলকে দেখে সাধারণ মানুষ ভোট দিয়েছে, যে দলের আদর্শ দেখে সাধারণ মানুষ ভোট দিয়েছে, বা যে কোনো কারণে মানুষ ভোট দিয়েছে একটি দলের প্রতীককে দেখে, সে ঠিক বাছাই করুক বা ভুল বাছাই করুক, ইট ইজ এক্সপেক্টেড যে আপনি সেই দলকেই প্রতিনিধিত্ব করবেন। তাহলে এই ঘুরপথে আসলে আপনি যে অবজেক্ট ছিল, যে উদ্দেশ্য 10th শিডিউলের ছিল, তাকে আপনি ফ্রাস্ট্রেট করছেন। ফলে যা আমরা রোজ বলছি যে আসলে আমার দেশের সংবিধান বিপন্ন। তাহলে মুখ্যমন্ত্রী যদি বিরোধী দলনেতা সিলেক্ট করে তার ক্ষমতা রাখেন, তাহলে আসলে বিরোধিতা থাকলো না। তাহলে আমি যে প্রসঙ্গে প্রথমে বললাম বা এখন বলছি, দুটোরই কনসিকুয়েন্স হচ্ছে আসলে বিপর্যয় হচ্ছে গণতন্ত্রের। অপরদিকে দাদা, গভীর রাত, একেবারে মানুষ যখন রেস্ট করে, ঘুমায়, সেই সময় বুলডোজার হাজির যাদবপুর স্টেশনে, এবং সেখানে আপনি, সৃজন ভট্টাচার্য, তারা উপস্থিত, এবং তাদের বিরুদ্ধে এই যে হকার উচ্ছেদ, এই বিষয়টা কিভাবে দেখছেন? কারণ একের পর এক আমরা স্টেশনগুলোতে দেখতে পাচ্ছি মানুষ তাদের যে খাদ্যের জন্য যে সংগ্রাম, সে সংগ্রামের যে অস্ত্রটা, সেটাই হারিয়ে ফেলছে। প্রথমেই আমার একটা বিষয়ে অবজেকশন আছে, আমি আর সৃজন নই, একাধিক মানুষ। আমি ওই দিকে ওইখানে দাঁড়িয়ে বলেছি, ওই জমায়েতের শেষ প্রান্তে যে লোকটি দাঁড়িয়ে আছে, তার যা রোল, তার যা ভূমিকা, আর আমাদের ভূমিকার মধ্যে আলাদা করলে হবে না। প্রত্যেকে তার নিজ নিজ ভূমিকা পালন করেন এবং যৌথ প্রচেষ্টায় আমরা আটকাতে পেরেছি বুলডোজারের আক্রমণ। ফলে ব্যক্তি গ্ল্যামার গুরুত্বপূর্ণ নয়, অবশ্যই প্রতিটি ব্যক্তি তার নিজস্ব কন্ট্রিবিউশন করে, তাকে আমরা অস্বীকার করছি না। তাহলে এই যে যৌথ প্রয়াস, এই প্রয়াস আমরা আটকাতে পেরেছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটি সরকার নতুন তৈরি হয়েছে, তার 1 মাস পার হতে পারলো না, আক্রমণ সাধারণ গরিব মানুষের উপর। কোনো বড় লোকের উপর আক্রমণ নেই, কিন্তু আপনি দেখবেন না যে বড় বাজারে যারা বড় বড় ব্যবসায়ী, তাদের বাড়ি ভাঙা হচ্ছে না। কলকাতায় যেসব বড় বড় অট্টালিকা তৈরি হয়েছে, এই অট্টালিকাগুলো আইন মেনে হয়নি। কলকাতার নির্দিষ্ট যে প্ল্যান তৈরি করার কথা ছিল, সেই প্ল্যান তৈরিই হয়নি। সেই প্ল্যানের অ্যাবসেন্সে যত বড় বড় বিল্ডিং হয়েছে, সবই বেআইনি। তাহলে সেই একটাও বিল্ডিং কিন্তু ভাঙা হয়নি। ভাঙা হচ্ছে কি, যে রেল লাইনে চা বিক্রি করে, যে রেল লাইনে ঘুগনি বিক্রি করে, হ্যাঁ, বা তার আশেপাশে ছোট ছোট স্টল দিয়ে যারা বসে আছে, হকার, যাদের 2014 সালের আইন করে যাদেরকে প্রোটেক্ট করার কথা, এদেরকে উচ্ছেদ করছে প্রোটেকশন না দিয়ে। যে কথা খুব গুরুত্বপূর্ণ, যে তাহলে আমি বলছি যে রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে এসছে নতুন একটি দল, তারা মানুষের ভোটে জয়ী হয়েছে, তাদের দায়িত্ব ছিল সমস্ত সাধারণ মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করা। এই যে কথাটি আমি বললাম, এই কথাটি আমার নিজের কথা নয়, এটা সংবিধানের কথা। দেখবেন আর্টিকেল 39 সংবিধানে এই কথাটাই উল্লেখ করা আছে যে রাষ্ট্রের যে পলিসি, অর্থনৈতিক পলিসি, সেই অর্থনৈতিক নীতি এমন হবে যাতে রাষ্ট্রের মধ্যেকার যে সম্পত্তি,
তার ব্যবহার এমন হবে যাতে মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কমে যায়। তাহলে এইটা যখন সাংবিধানিক দায়িত্ব, তখন আপনি সংবিধানের শপথ নিয়ে আপনি আক্রমণ করছেন যাদের কিছু নেই তাদের উপরে। তাহলে আপনার সেনকো গোল্ডের দোকান থাকবে, ফুড ক্লাবগুলো থাকবে, ফুড প্লাজা থাকবে, সেখানে বড় লোকরা খেতে যাবে, আর যে গরিবগুলো রেল স্টেশন দিয়ে নিত্যযাত্রী 10,000 টাকা মাইনের কাজ করতে আসে, যাদের ওই সারাদিন কাজ করার পরে হিসাব রাখতে হয় যে 50 টাকার যদি বেশি খাবারের মূল্য হয়ে যায় সারাদিনের খাবারের, তাহলে বাড়ির ছেলে মেয়ের লেখাপড়াটা তারা করাতে পারবে না, তাদের খাবারটা বন্ধ করতে হবে এই গরিব লোকের স্টলগুলোকে ভেঙে দিয়ে। তাহলে এর ফলাফল দুটো হলো, একটা হচ্ছে যে ওখানে ঘুগনি বেচছে তার ছেলে মেয়ের লেখাপড়া বন্ধ হলো, তার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা বন্ধ হলো, নিজেদের খাওয়া দাওয়া বন্ধ হলো, নিজেদের রোজগারের উৎস বন্ধ হলো। আর যে গরিব নিত্যযাত্রী ওই 5,000 টাকা 10,000 টাকার কাজ করতে আসেন কলকাতায়, বা যে মেড সার্ভেন্ট গুলো এই বড় লোকের বাড়িতে রোজ সকালবেলা বাসন মাজতে আসেন বা বাথরুম পরিষ্কার করতে আসেন, যারা না এলে বড় লোকরা আরাম করে ঘুমাতে পারবেন না, তারা সারাদিনে যে ঘুগনিটা খায় সেই ঘুগনি খাওয়াটাও বন্ধ হলো। যেটা আমি যখন কুরবানির সময় গরু বিক্রি বন্ধ হলো তখন আমি বলেছিলাম মুসলিমরা তাদের যে প্রতি বছরের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা বন্ধ হলো। তারা খুব যন্ত্রণার মধ্যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে যাতে একটা হারমোনি রাখা যায়, হ্যাঁ, যাতে এই যে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছে বিজেপি, এই দুটো জাতির মধ্যে ভেদাভেদ তৈরি করার, তাকে রুখে দিয়েছে মুসলিমরা। কিন্তু যে গরিব মানুষটি, হ্যাঁ, যে হিন্দু পরিবারের, কিন্তু গরুটা লালন পালন করে দুধ বিক্রি করে গরু বিক্রি করে এই সময় তার রোজগারটা হতো, তার ছেলে মেয়ে লেখাপড়া শিখতো, তার কি অবস্থা হলো। তাই সবকিছুরই কিন্তু ভিন্নমুখী প্রতিক্রিয়া থাকে, হ্যাঁ। তাহলে এই কনসিকুয়েন্স গুলোকে আমি ডিনাই করতে পারবো না। তাহলে আজকে যে ফলটা দাঁড়ালো, যে হকার উচ্ছেদ করে তারা এই দ্বিমুখী প্রতিক্রিয়া, হ্যাঁ, ফলাফল আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে যে আসলে যারা বৃহত্তর অংশের, এখনো তো গরিব মানুষই সংখ্যাগরিষ্ঠ, তাদেরকে আরো গরিব করে দেওয়া, তাদেরকে তাদের উপর শোষণ নামিয়ে নিয়ে আসা, এটাই হচ্ছে এই সরকারের মূল নীতি। আর তার জন্য দেখবেন এই যে এখন অন্নপূর্ণা ভান্ডার করেছে নাম বদলে, এক দিস্তা খাতা লিখতে হচ্ছে, সই করতে হচ্ছে, হ্যাঁ। তো বোধহয় শ্বশুরের নাম ঠিকানাগুলো দিতে হচ্ছে না, আর বাদ বাকি সবই দিতে হচ্ছে। তো এই সব উদ্দেশ্য কি? আসলে মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া, মানুষের অর্থনৈতিক যে স্বাধীনতা সেই স্বাধীনতা কেড়ে নেওয়া। তারপরে বলছেন স্বাধীনতা কেড়ে দেওয়া, কিন্তু এটাও তো ঠিক যে এই রেলওয়ের যে সেকশনটা সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে, সেখানে রাজ্য সরকারের কোনো হাত নেই। তো সেই জায়গা থেকে আমরা রাজ্য সরকারকে কেন বলছি বারবার, যা এক মাসও হয়নি তারা এই রকম আক্রমণ করছে? দেখুন, যে রাজ্যের এই ঘটনা, সেই রাজ্যে এই যে পলিসি ওরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে 2024 সালে পলিসি, তাহলে যে রাজ্যের ঘটনা, রেল পুলিশ রাজ্য পুলিশ মিলিতভাবে তো এই কাজটা করছে। তো এই দেখুন, এই যে গরিব ঘরগুলো ভাঙছে, এখানকার সরকারই করছে না। ফলে উদ্দেশ্যদের, এই যে ডাবল ইঞ্জিন সরকার বলেছিল, তো ডাবল ইঞ্জিনের প্রয়োগ করছে। এই ডাবল ইঞ্জিনটাকে সঠিক প্রয়োগ করছে, আর সঠিক প্রয়োগ ওদের কাছে যেটা, তা হচ্ছে গরিবকে খুন করো, গরিবকে আরো গরিব করে দাও, যাতে যে মেড সার্ভেন্টটা বাড়িতে কাজ করতে আসছে, যে আগে বলতো যে আমাকে 1,500 টাকা না দিলে আমি ঘরটা ঝাড় দেওয়ার কাজ করব না, তার যাতে বার্গেনিং পাওয়ারটা কমে যায়। সে যখন খেতে পাবে না তখন বাবু 500 টাকা দিলেই কাজটা করে দেবে, কারণ তার মাথায় যে আছে যে তার যদি খাওয়াটা না হয় তাহলে তার বুকের দুধটা হবে না, তৈরি হবে না, তাহলে তার ঘরে যে বাচ্চাটা রয়েছে 6 মাসের শিশুটা, তাকে বুকের দুধটা খাওয়াতে পারবে না। হ্যাঁ, ওই দুর্ভিক্ষের সময় যেমন হয় সেই সেই পরিস্থিতি নতুন করে তৈরি হওয়ার চেষ্টা করছে।
কিন্তু এটাও তো ঠিক যে একটা স্টেশন চত্বর বা একটা কোনো জায়গা যেখানে যত্রতত্র যদি হকার বসে যায়, তাহলে সাধারণ মানুষের জন্য, যেমনটা বলছেন সাধারণ মানুষ সেখানে কিনে কম টাকায় কিনে খেতে পারেন, তো চলাফেরাও তো খুব মুশকিল। আমরা শিয়ালদা চত্বরে দেখেছি 5 মিনিট দাঁড়িয়ে থাকাও যায় না। একদম ঠিক কথা বলেছেন। তাহলে রেল তার অধিকার আছে তার সম্পত্তিকে রেগুলেট করার, এই অধিকার রেলকে দেওয়া আছে। একই সঙ্গে এই দেশের যে নাগরিক তাদের যাতে এই শিক্ষা, স্বাস্থ্য, শেল্টার, হ্যাঁ, পেটটা চলে, তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। তাহলে আপনাকে সকলের জন্য এমপ্লয়মেন্ট নিশ্চিত করতে হবে। আমি যখন যাদবপুরে এই ঘটনা ঘটছে, এই একই প্রশ্ন রেলের অফিসার করেছিলেন যে আমরা কালকে তুলে দিই, আবার 10 জন এসে বসে যায়। আমি তাকে বললাম, যতদিন রাষ্ট্রের মূল নীতির পরিবর্তন না হচ্ছে, তার থেকেও স্পষ্টভাবে বলতে গেলে যেটা দাঁড়ায়, যতক্ষণ না রাষ্ট্রের মূল নীতি, অর্থনৈতিক নীতি সংবিধান সম্মত হচ্ছে, সংবিধানের নিরিখে হচ্ছে, যে নীতি অর্থনৈতিক বৈষম্য দূর করতে পারে, যে নীতি সকলের জন্য কাজ নিশ্চিত করতে পারে, যে নীতি সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে পারে, সেইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো মানুষ বেকার থাকবে। আর বেকার থাকলে মানুষ তো পেটে খিদে তো আপনি তো ইট বেঁধে রাখতে পারবেন না, তাকে খেতে হবে, হয় চুরি করে খেতে হবে, না ডাকাতি করে খেতে হবে, আর না হলে যতদিন সে তার ধরে প্রাণ আছে ততদিন কিছু একটা করে খেতে হবে। তাই সে যখন কোনো সংস্থান পায় না, তখন যেখানেই তার খড়কুটোর মতো জায়গা খুঁজে পায় তাই ধরে বাঁচার চেষ্টা করে। তো সেভাবেই তো হকার হয়। বস্তি গড়ে ওঠে কিভাবে? বস্তি গড়ে ওঠে গ্রাম প্রান্তরের যে মানুষগুলো কাজ পায় না, তারা মনে করে এই শহরের বাবুদের বড় বড় বিল্ডিং হয়েছে, অট্টালিকা, সেই বিল্ডিং এ কাজ পাওয়ার আশায় তারা শহরে এক প্রান্তে সবাই জড়ো হতে থাকে। এভাবেই তো বস্তি গড়ে ওঠে। তাহলে সেই যে জায়গায় তারা এক জায়গায় জড়ো হয়, সেটাও তো সরকারি জায়গা। তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে এই যে রেল লাইন বা রেল স্টেশন বা এই বস্তি, যেসব জায়গায় লোক জড়ো হচ্ছে বড় লোককে সেবা করার জন্য, তাদের জন্য সংস্থান করে দেওয়া, অল্টারনেটিভ। তাই আমরা বারে বারে বলছি যে এটা সরকারের দায়িত্ব যে আপনার অল্টারনেটিভ শেল্টার করে দিতে হবে, এটা সরকারের দায়িত্ব যে একটা অল্টারনেটিভ জায়গা করে দিতে হবে। তো করেছে, বাম জামায়াত তো হয়েছে, হ্যাঁ, যাদবপুর এলাকাতেই হয়েছে। যে উল্লেখ অপারেশন সানশাইন ঠিকই তো, তার মানে কি সেটা করে প্রথম অবস্থাতে হয়নি, আন্দোলনের পর ওটা হয়েছিল। ঠিকই তো, এই আন্দোলন করার অধিকার তো সাধারণ মানুষকে সংবিধানই দিয়েছে। তাহলে এই মানুষেরকে অল্টারনেটিভ জায়গা আপনাকে দিতে হবে, তার জন্য কোঅপারেটিভ তৈরি করা হয়, হ্যাঁ, তার জন্য সরকারকে জমি অ্যাকুইজিশন করে তাকে জায়গা করে দিতে হয়। এইটাই তো সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব তো সরকারের ক্ষমতায় বসে চুরি করা নয়, হ্যাঁ, ওই নারদা স্টিং এর টাকা নিচ্ছে টেবিলের তলা দিয়ে, এটা তো সরকারের কাজ নয়।